গুড মর্নিং বাংলাদেশ। আমন্ত্রণ জানাচ্ছি স্টার নিউজের প্রতিদিনের আয়োজন গুড মর্নিং বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দিনের আলোচিত শিরোনামগুলো। রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব কাঁধে নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব কাঁধে নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিক্ত হলেন শুভেচ্ছা ও অভিনন্দনে। আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ নেওয়া 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন। মঈন খান স্থানীয় সরকারের পার্থ তথ্যে বিমানে মিল্লাত, তৃণমূলে উচ্ছ্বাস। বেনাপোল ও ভোমরা সীমান্ত দিয়ে আজই দেশে ফিরছে। কলকাতায় আগুনে নিহত 6 বাংলাদেশের মরদেহ, স্বজনদের অশ্রুসিক্ত অপেক্ষা। চট্টগ্রামে দন্ত চিকিৎসার নামে জালিয়াতি, অন্ধকারে স্বাস্থ্য বিভাগ, রোগীদের স্বাস্থ্য ঝুঁকি চরমে, স্টার নিউজের অনুসন্ধান। বিনিয়োগকারীদের সুরক্ষায় আসছে নতুন আইন। পুঁজিবাজারে পড়ে থাকা লভ্যাংশ দাবি করা যাবে আজীবন, বুঝিয়ে না দিলে লাখ টাকা জরিমানা। শপথের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন পেল তার স্থায়ী বাসিন্দাকে, আর বাংলাদেশ পেল তার 23তম সাংবিধানিক অভিভাবককে। রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে উঠলেন রাষ্ট্রের কণ্ঠস্বর। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে যে কণ্ঠ এতদিন কথা বলেছে দল ও রাজনীতির পক্ষে, আজ সেই কণ্ঠেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চারণ করলেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ। রাষ্ট্রপতি পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সাথে সাথে বদলে গেল পরিচয়ও। দলের গণ্ডি পেরিয়ে তিনি ধারণ করলেন রাষ্ট্রের বৃহত্তর পরিচয় ও সংবিধানের দায়বদ্ধতা। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিকদের উপস্থিতিতে পূর্ণতা পায় শপথ অনুষ্ঠান। ও নিরাপত্তা বিধান করিব। রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে মানুষটি এতদিন ছিলেন উত্তাল রাজনীতির মঞ্চে, স্লোগানের একেবারেই সম্মুখ ভাগে কিংবা অতি দুঃসময়ে দলের সিদ্ধান্ত নেবার কেন্দ্রবিন্দুতে, তিনি আজ বসলেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। বাংলাদেশ জিন্দাবাদ, এই স্লোগানই একসময় ছিল যার কণ্ঠস্বর। আজকে শপথ উচ্চারণের মধ্য দিয়ে তার কণ্ঠে প্রতিধ্বনিত হলো পুরো রাষ্ট্রের দায়িত্বের অঙ্গীকার। জাকারি আহমেদ, স্টার নিউজ, বঙ্গভবন, ঢাকা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানি। নতুন রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়েছে দেশগুলো। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির ভিত্তিতে 2 দেশের সম্পর্ক আরও গভীর করতে কাজ করার কথা জানিয়েছেন তিনি। এদিকে 2 প্রতিবেশী দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান 88 ভোট। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। নতুন শপথ নেওয়া 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন করা হয়েছে। দফতর বদল হয়েছে আরও একজন মন্ত্রীর। ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকারে, আন্দালিব রহমান পার্থ তথ্যে
এম রাশিদুজ্জামান মিল্লাত বিমানে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাচিং প্রুজেরি। আর শামীম কায়সার হয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবির যুক্ত হলেন পররাষ্ট্রের দায়িত্বে। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করি বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল, তরুণ প্রবীণ মিলে দায়িত্ব পেয়েছেন 6 জন। আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ আব্দুল মঈন খান। বেসরকারি বিমানের পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে রশিদুজ্জামান মিল্লাতকে। আন্দালিব রহমান পার্থ হলেন তথ্যমন্ত্রী, আর সাচিং প্রুজেরি পেলেন প্রত্যাশিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন, সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমি আশা করি যে আগামী দিনে আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন, নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব। প্রতিমন্ত্রীর তালিকায় নতুন চমক, শামীম কায়সার লিঙ্কন পেলেন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব। সেই সাথে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির পেলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। আমার দেশের জন্য কাজ করার পেয়েছি, and I will do it with the utmost sincerity, commitment in safeguarding the national interest of the people of the country, এবং we will do it. এছাড়া জহিরুদ্দিন স্বপনকে তথ্য থেকে সরিয়ে করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আর আফরোজা খানম রিতাকে সরানো হয়েছে কৃষি মন্ত্রণালয়ে। এদিকে বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গণতন্ত্র সুদৃঢ় হবে বলে আশা দলের সংসদ সদস্যদের। একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির যে পথ চলা, আমি মনে করি এটা এক ধাপ এগিয়ে গেল। আর দল নয়, নিরপেক্ষভাবে দেশের স্বার্থে রাষ্ট্রপতি কাজ করবে বলে আশা বিরোধী দলের। আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না। তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন। কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ডাকে সকল দল মত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সবাই এক হতো পল্টনে। এবার সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন, তখন এই রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে দরবার হলে সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে থাকা দলগুলো এক হয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে ইনসাফ কায়েম করবেন বাংলাদেশে, সে প্রত্যাশা সকলের। সিবাত শাহরিয়ার, স্টার নিউজ, দরবার হল, বঙ্গভবন, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও ৬ সদস্য। এতে নতুন করে মন্ত্রিসভায় স্থান পাওয়াতে নিজ নিজ আসনে কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করেন। মিষ্টি বিতরণও হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন যুব দলের নেতাকর্মীরা। এছাড়া এম রাশিদুজ্জামান মিল্লাতকে বিমান ও পর্যটন মন্ত্রী করায় জামালপুরে আনন্দ মিছিল করেন কর্মী সমর্থকরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া বিজেপির চেয়ারম্যান ও ভোলা ১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়। শুভেচ্ছা জানিয়ে ভোলায় আনন্দ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে শহরের চক বাজারে এসে মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়। পার্থকে মন্ত্রী করায় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। আমাদের ভোলার সকল মানুষের মনের আশা পূর্ণ হয়েছে। আমরা জাতীয় পার্টি এবং ভোলাবাসীর পক্ষ থেকে তার কাছে আমরা কৃতজ্ঞ এবং তাকে আমরা অভিনন্দন জানাই। সবার পক্ষ থেকে জনাব জননেতা তারেক রহমানকে আমরা ভোলাবাসী সকল শ্রেণীর মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে আমাদের জামালপুরের অহংকার হিসেবে তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছেন। এর জন্য মন্ত্রী পরিষদের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের দিন জাতীয় সংসদ প্রাঙ্গণে দেখা গিয়েছে ভিন্ন এক রাজনৈতিক পরিবেশ। মতভেদ ভুলে সবাই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মেতেছিলেন ঘোষ গল্পে। বিশ্লেষকরা বলছেন এটি বদলে যাওয়া রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। তবে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে মতভেদ নিয়ে নতুন সংকট তৈরির শঙ্কাও জানিয়েছেন তারা। জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের মাঝে চলে সৌহার্দ্য বিনিময়। নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি, এ এক অন্য বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যের নতুন একটি ধারা তৈরি হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচন তারই প্রতিফলন। এবং একজন আরেকজনকে মেনে নেওয়া এবং সাথে সাথে ওইটাকে অভিবাদন দেওয়া, এটা চমৎকার রাজনীতির একটা চমৎকার, এটাই তো বিউটি অফ পলিটিক্স অ্যাকচুয়ালি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সরকার গঠনের আগেই বিরোধী দলের নেতার বাড়িতে গিয়েছেন, যিনি বিরোধী দলের নেতা হওয়ার কথা ছিল, ঠিক একইভাবে গতকাল আমরা দেখলাম মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনিও কিন্তু আবার বিরোধী দলের সাথে এমব্রেস করেছেন, আলিঙ্গন করেছেন, তাদের সাথে করমর্দন করেছেন। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি কিন্তু এটা কখনোই ছিল না। তবে রাজনীতির মাঠে এখনো পুরোপুরি কাটেনি রেষারেষির ছায়া। জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী পক্ষের অবস্থান এক নয়, যা ঘিরে নতুন করে সংকট তৈরির শঙ্কাও রয়েছে। বর্তমান বিরোধী দল প্রতি মুহূর্তে যদি সরকারের পতন থেকে বেরিয়ে আসতে পারে এবং সরকারকে আগামী 5 বছর কাজ করার জন্য সুযোগ দিতে পারে এবং অপেক্ষা করে আগামী 5 বছর পরে জনগণের রায়ের জন্য, তাহলেই বিরোধী দলের সঠিক কাজটা হবে। জুলাই সনদ বাস্তবায়নের উপর নির্ভর করছে সরকারে থাকা এবং বিরোধী দলে থাকা সকল বিপ্লবীদের ভাগ্য। আশা করব জুলাই সনদ নিয়ে বিএনপি খুব বেশি জল ঘোলা করবে না, বরং বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে একটা কমন পয়েন্টে আসবে। বিশ্লেষকদের মতে ইতিবাচক এই রাজনৈতিক সংস্কৃতিকে ধরে রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতির ভূমিকাও গুরুত্বপূর্ণ। ওনার যে পলিটিক্যাল জার্নি, সেই একেবারে উত্তরবঙ্গ থেকে বঙ্গভবন, এই জার্নি থেকে বোঝা যায় যে তার যে ব্যক্তিত্ব, তার যে আমাদের প্রত্যেকটা স্টেপ, সেগুলো দেখেছি আমরা। তো তার কাছ থেকে আমরা আশা করব যে সত্যিকারের রাষ্ট্রপতি যে দেশের অভিভাবক, সেটা আমরা রিফ্লেকশন পাবো। বিশ্লেষকরা বলছেন, সৌহার্দ্য মানে এমন নয় যে জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দলের তকমা নিতে হবে, বরং জনস্বার্থ ইস্যুতে অবস্থান নিতে হবে শক্তিশালী বিরোধী দলের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশের 6 জনের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি শেষ পর্যায়ে। আজই বেনাপোল ও ভোমরা সীমান্ত দিয়ে দেশে পৌঁছাবে তাদের মরদেহ। এরই মধ্যে কলকাতা হাসপাতাল মর্গ থেকে অ্যাম্বুলেন্স ও সববাহী গাড়িতে করে কফিন নেওয়া হয়েছে বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে। সেখানে হাজির আছেন স্বজনরাও। জানা গেছে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ, তবে পাসপোর্ট এখনো হস্তান্তর করেনি পুলিশ। এদিকে রেবতী সরকারের মরদেহ কফিনে বন্দি করা হয়নি। কলকাতার নিমতলা শ্মশানে তার সৎকারের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এর আগে দিনভর কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়ঝাঁপ করেন নিহতদের স্বজনরা। মর্গে লাশ শনাক্তও করেছেন তারা। এখান থেকে নিয়ে গিয়ে আমরা নিমতলায় মার সৎকাজটা শেষ করবো। এখানে আমাদের আত্মীয় স্বজন আছে, এনারা বলতেছে হ্যাঁ তারাই করবে। লাশটা দেখে তো আমার তো ভালো লাগছে না যে লাশটা ফুলে গেছে, আর জায়গায় জায়গায় মাংস নাই, চামড়া উঠে গেছে। চিনার মতো, চিনার কষ্ট, চিনতেই অনেক কষ্ট, তারপরেও আমি শনাক্ত করছি। আমি যে পরিস্থিতি দেখেছি, এটা অ্যাকচুয়ালি হোটেল বলা যাবে না, এটা কবরখানায় বলতে হবে। এটাকে হোটেল বলা আসলে, আমি দেখলাম গেটের ভিতরে 8টা-10টা হোটেলের নাম লেখা। এটা আসলে খুব অবাক হয়েছি। কলকাতায় আবাসিক হোটেলে নিহত বাংলাদেশের মরদেহ আজ দেশে ফিরবে নিয়ে জানাতে বেনাপোল স্থলবন্দরে রয়েছেন সহকর্মী রাশিদুজ্জামান ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রয়েছেন সহকর্মী গাজী ফরহাদ। শুরুতেই যাব বেনাপোলে, সেখানে রয়েছেন রাশেদ। শেষ কি খবর আপনার কাছে রয়েছে এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে আসলে কতজনের মরদেহ দেশে ফিরবে? আলিফ, কলকাতার নিউ মার্কেটের গালিব স্ট্রিট শিখাইন হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখানে যে 9 জন মারা যায়, তার মধ্যে কুষ্টিয়ার যে সাংবাদিক রয়েছেন দেবাশিস দত্ত, তিনি আজকের পত্রিকা এবং চ্যানেল 9-এর জেলা প্রতিনিধি, ওই স্থানীয় একটি পত্রিকা আজকের আলোর সম্পাদক ছিলেন। সে তার স্ত্রী রয়েছেন শারমিন মনীষা এবং তার সন্তান স্বর্ণশীষ দত্ত এবং তার শ্বশুর আরমান আলী, এই 4 জনের, এবং সাতক্ষীরা আরেকজন রয়েছেন সাভারের একজন জুবাইর আহমেদ। এই 5 জনের লাশ এই বেনাপোল বন্দর দিয়ে আসার কথা রয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পরিবাররা এখানে একটি অ্যাম্বুলেন্স নিয়ে রাত থেকে অবস্থান করছে। কিছুক্ষণ আগেও আমরা সেই পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। তারা একটি হোটেলে অবস্থান করছেন এই মুহূর্তে, কারণ সারা রাত জেগে তারা এখানে ছিলেন। এখানে একটু ক্লান্ত সরে তারা সেখানে বিশ্রাম নিচ্ছেন এবং বিশ্রাম শেষে তারা এখানে আসবেন এবং সেই লাশ তারা গ্রহণ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের পরিবার
পরিবার সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন কলকাতায় যে লাশগুলো রয়েছে সেই লাশগুলোর যে পাসপোর্টগুলো রয়েছে সেই পাসপোর্টগুলো থানায় নেওয়া হয়েছে এবং থানা থেকে সেই পাসপোর্টগুলো কার্যক্রম শেষ করার পরে যে বাংলাদেশ যে হাইকমিশন রয়েছেন সেখানে যাবে। সেখানে যাওয়ার পরেই যখন এর সর্বশেষ কাজ শেষ হবে তারপরে লাশ নিয়ে আসার অনুমতি দেওয়া হবে, এটুকু জানতে পেরেছি। এবং সেখান থেকে কলকাতা থেকে বেনাপোলে আসতে তাদের 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, এতটুকু আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানকার যে বেনাপোলের যে ফর্মালিটিস গুলো আছে, অর্থাৎ যে বিষয়গুলো আছে সেগুলো সমাধান করার পরে তারপর পরিবারের কাছে হস্তান্তর করবে। সেটা পরিবার থেকে বলা হচ্ছে 12টা বা 1টা বা 2টার দিকে হয়তো এই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা যেতে পারে। তবে কলকাতার যে কাজগুলো সম্পূর্ণ হওয়ার পরেই বোঝা যাবে যে আসলে লাশটা কখন এসে পৌঁছাবে। এদিকে আমরা দেখেছি যে এখানে আসার পরে যে বেনাপোল যে বন্দরে সেখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি যারা চিকিৎসার জন্য বা যারা টুরিস্টের বিষয়ে তারা যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু এই ঘটনার পরে একটা আতঙ্ক বিরাজ করছে, তারা একটা ভয়ের মধ্যে দিয়ে রয়েছে। তবে তারা যাচ্ছে, তারা বলছে যে সেখানে যে নিরাপত্তাটা সেই নিরাপত্তা বাংলাদেশ সরকার যাতে করে সেই দৃষ্টি রাখার জন্য তারা আহ্বান জানিয়েছে। অন্যদিকে যে সাংবাদিক যে পরিবার, সেই পরিবারের নিহত যে পরিবার, সেই পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন যে এই লাশ এখান থেকে তারা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং তাদের পরিবারের কাছে সেখানে নিয়ে যাবেন। এবং যেহেতু এখানে 4 জন রয়েছেন, তাদের মধ্যে একজন শ্বশুর এবং তার যে দেবাশিস দত্তর যে স্ত্রী আফসানা শারমিন মনীষা, এই 2 জন মুসলিম ধর্মাবলম্বী হয়, তাদেরকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং দেবাশিস দত্ত এবং তার পুত্র স্বর্ণশীষ দত্ত তারা পরিবার নিয়ে তাদের এই লাশগুলো তারা দাহ করবে না সমাহিত করবে সেই বিষয় নিয়ে তারা গতকালকে রাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এই 2 জনকে তারা সমাহিত করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং এই ঘটনার পর থেকে দেবাশিস দত্তর একজন পরিবার রয়েছেন, আরেকটি কন্যা সন্তান রয়েছেন যার বয়স 6 থেকে 7 বছর। তারা পুরো পরিবারটি কিন্তু ভেঙে পড়েছেন এবং তাদের পুরো পরিবারের শোকের একটি যে মাতম সেটি চলছে এবং তারা কখন লাশটি বুঝে পাবে সেই অপেক্ষায় তার প্রহর গুনছে। তো এই লাশটার অপেক্ষায় তার পরিবার যেমন রয়েছেন এবং এখানে যারা সাংবাদিক রয়েছেন তারাও রয়েছেন। পরবর্তী যে আপডেট হবে সেটি আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেবো। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে যেতে চাই ভোমরা সীমান্ত বন্দরে, সেখানে আছেন সহকর্মী ফরহাদ। আপনার কাছে কি তথ্য রয়েছে এবং কখন নাগাদ ভোমরা সীমান্ত বন্দরে ভারত থেকে লাশ এসে পৌঁছাতে পারে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। ভোমরা বন্দর দিয়ে কিন্তু গতকাল রাতেই আলিমুজ্জামান যে মৃতদেহ সেটি আসার কথা ছিল, সে কালকে সন্ধ্যা থেকে আমরা দেখেছি এখানে সংবাদকর্মী থেকে শুরু করে পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন যে তারা মৃতদেহটি বুঝে নেবেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত্রে আমরা যেটা জেনেছিলাম যে যেহেতু রাত 8টা পর্যন্ত এই বন্দর খোলা ছিল, এরপরে বন্দরের কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে এছাড়া তাদের যে পাসপোর্টগুলো রয়েছে যারা মারা গিয়েছেন তাদের পাসপোর্টগুলো কলকাতার থানায় জমা থাকার কারণে সেই পাসপোর্টগুলো পরিবারের সদস্যরা নিতে চান। সেই পাসপোর্টগুলো বুঝে না পাওয়ার কারণেই কিন্তু গতকাল রাত্রে তারা আসতে পারেনি বলে আমরা জেনেছি। এখানে আমরা রাত্রে পরিবারের সদস্যদেরকে উপস্থিতি দেখলেও এখন পর্যন্ত কিন্তু সকাল থেকেই তাদের উপস্থিতিও দেখছি না। এবং কলকাতা থেকে মৃতদেহের যে অ্যাম্বুলেন্স সেটি রওনা দিলেও কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এই ভোমরা স্থলবন্দর পর্যন্ত আসতে সময় লাগবে। তো সে কারণে এখনও কলকাতা থেকে যে রওনা দিয়েছে এমন তথ্যও আমরা পাচ্ছি না। অপরদিকে সাতক্ষীরার যে রেবতী রয়েছে তার মৃতদেহ কিন্তু কলকাতাতে দাহ করা হবে। আগে থেকেই তার শ্বশুর শাশুড়ি সহ তার ছেলে মেয়ে সেখানে অবস্থান করছিল। আমরা জেনেছি যে তার স্বামীও সেখানে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যাওয়ার কারণেই কিন্তু সেখানেই দাহ করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। অপরদিকে আলিমুজ্জামানের বাড়ির এবং এলাকাবাসী কিন্তু অপেক্ষা করছেন যে শেষ সময়ে তার যে মৃতদেহ তারা এক নজর দেখতে চায় এবং জানাজা শেষে তারা দাফন করতে চায়। বলে রাখা ভালো যে আলিমুজ্জামান কিন্তু 35 বছর বয়স, কিন্তু তিনি এখন বিয়ে করেননি। তবুও এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন কর্মকাণ্ড তিনি করেছেন, যে কারণে তার নানান শুভাকাঙ্ক্ষী রয়েছে তার বাড়ির দিকে গিয়ে, যেটা আমরা জেনেছি। তারা কিন্তু তার জন্য অপেক্ষা করছেন। তারা যেটি বলছে যে চিকিৎসার জন্য গেলেন এবং সেখানে গিয়ে লাশ হয়ে ফিরতে হচ্ছে এবং এই যে 2-3 দিন 4 দিন সময় লেগে গেল, এর ভেতরে তার
মৃতদেহটি নিয়ে আসা হলো না, এটি নিয়েই কিন্তু তারা নানান ক্ষোভ প্রকাশ করছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী ফরহাদ এবং এর আগে রাশেদ জানাচ্ছিলেন কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার সবশেষ খবরাখবর। দিনের শুরুটা আমরা যেভাবে অনেকে করে থাকি, পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে এবং প্রথম পাতার যে শিরোনামগুলো থাকে সেগুলো দেখতে দেখতে আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কী কী শিরোনাম আজ স্থান পেয়েছে। সে ধারাবাহিকতায় আমরা প্রথম যে পত্রিকাটি দেখতে চাই সেটি দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতা দেখব আমরা। সেখানে প্রথম যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি বিরোধী দলকে সভাপতি পদ দেয়া নিয়ে অনিশ্চয়তা, অর্থাৎ সংসদীয় স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটিতে আসলে সরকার দল বা বিরোধী দলের যে সদস্য যারা রয়েছেন তাদেরকে আসলে সেই স্থায়ী কমিটিতে স্থান দেওয়া নিয়ে এক ধরনের কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই খবরটি প্রকাশ করে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এখানে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে জাতীয় সংসদে বিষয়ভিত্তিক 11টি এবং মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে 39টি। এখন পর্যন্ত বিষয়ভিত্তিক 6টি এবং মন্ত্রণালয় সম্পর্কিত 9টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি পেয়েছে বিরোধী দল, অর্থাৎ এই জায়গায় যে ভারসাম্যটি থাকার কথা ছিল সেই ভারসাম্যটি স্থাপন করা এবং সেই স্থাপন করার জন্য আসলে বিরোধী দলের সদস্যদের যে ধরনের অংশগ্রহণ প্রয়োজন সেটি নিয়ে যে এক ধরনের অনিশ্চয়তা বা ধোঁয়াশা রয়েছে সেই খবর কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে পাশেই দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল। সেই শিরোনামে কিন্তু রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান নিয়ে একটি খবর এখানে প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি মন্ত্রিসভার আকার আরও বাড়ল শিরোনামে মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ, সেই শপথের বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে খবর প্রকাশিত হয়েছে, যেখানে যেমনটি বলা হচ্ছে আব্দুল মঈন খান তিনি স্থানীয় সরকার মন্ত্রী হয়েছেন, রাশিদুজ্জামান মিল্লাত তাকে বিমান ও পর্যটন মন্ত্রী দেওয়া হয়েছে, সাচিং প্রুজেরি তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়েও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে, যেগুলো আমরা আসলে গুড মর্নিং বাংলাদেশের পর্দায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। সেই সঙ্গে বাংলাদেশের বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়েও খবর এখানে রয়েছে, যেখানে দ্বিতীয় টেস্টের নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। তবে এর শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি বাংলাদেশ কিন্তু এরই মধ্যে খেলা শুরু করে দিয়েছে এবং মোটামুটি টপ অর্ডারের যে ব্যাটিং বিপর্যয় সেটি আসলে বাংলাদেশকে ভোগাচ্ছে এই মুহূর্তে, সেই খবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতি ভবনের হঠাৎ ঘোষণায় বিস্ময় জল্পনা, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে ধরনের ধোঁয়াশা রয়েছে সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। গ্যাস সংকট, তেলের ওপর বাড়তি চাপ, অর্থাৎ গ্যাস সংকটের কারণে তেলের ওপর যে বাড়তি চাপ পড়ছে সেই খবরগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই জায়গায় যানবাহন চলাচলে বিশেষ করে যে সমস্ত প্রাইভেট কারগুলো রয়েছে যেগুলোতে সিএনজি কনভার্ট করা থাকে, সেই জায়গায় আসলে সিএনজি কিংবা গ্যাসের সংকটের কারণে বেশিরভাগ গাড়ি কিন্তু তেলে চালাতে আসলে বাধ্য হচ্ছেন যারা গাড়ি চালক রয়েছেন। সেই জায়গায় তেলের ওপর এক ধরনের বাড়তি প্রভাব পড়ছে। এর পাশাপাশি গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে একদিকে যেরকম লোডশেডিং হচ্ছে এবং সেই লোডশেডিংয়ের কারণে শহরাঞ্চলে যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলোতে জেনারেটর চালাতে হচ্ছে, সেখানে ডিজেল বা অকটেন ব্যবহার করা হয় এবং তার প্রভাবও কিন্তু তেলের উপর একটি বাড়তি চাপ হিসেবে পড়ছে। সেই খবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার খবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যে শিরোনামগুলো উঠে এসেছে সেখানে বলা হচ্ছে মন্ত্রিসভা আকারে তৃতীয় বৃহত্তম, উপদেষ্টা সংখ্যা সর্বোচ্চ, অর্থাৎ এই জায়গায় মন্ত্রিসভার যে আকার বেড়েছে সে খবরগুলো এখানে প্রকাশিত হয়েছে, যেটি আমরা দৈনিক প্রথম আলোতে আপনাদের জানাচ্ছিলাম। সে সঙ্গে রাষ্ট্রপতি শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিকল্প জ্বালানি অর্থাৎ তুষের গ্যাসে চলছে বস্ত্রকল, অর্থাৎ এই জায়গায় একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে। দেশে গ্যাস সংকটের প্রভাবে যেখানে বেশ কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে, কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানগুলো, তার পাশাপাশি কিন্তু তুষের জ্বালানি ব্যবহার করে কিছু বস্ত্র কারখানা যেগুলো রয়েছে সেগুলো আসলে চলছে, এমন খবর এখানে প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে এলএনজির কার্গো এলে গ্যাস সরবরাহ বাড়বে এমন একটি খবর বলা হয়েছে, যেখানে আসলে দেশের যে ভাসমান এলএনজি টার্মিনাল তার কারিগরি ত্রুটির পর যে গ্যাস সংকট, তারপর থেকে কিন্তু বিকল্প জ্বালানি কিংবা জ্বালানির এই সংকটের সময় আসলে বিকল্প ভেবে রাখার যে কথা সেগুলো বলা হচ্ছে এবং সেই জায়গায় আসলে এলএনজির কার্গো একটি কথা উঠেছে যে এলএনজি কার্গো বাংলাদেশে নিয়ে আসা হলে এই গ্যাস সংকট কিছুটা হলেও কমবে এমন আশার কথা কিন্তু বলা হচ্ছে। সেই সঙ্গে দেশের 4 জেলায় হাসপাতাল নির্মাণ প্রকল্প এবং সেই হাসপাতাল নির্মাণ প্রকল্পে নির্মাণ কাজের যে বিলম্ব তাতে আসলে ব্যয় বেড়ে দ্বিগুণ হচ্ছে এমন কথা বলা হচ্ছে। 4 জেলার কথা বলা হয়েছে, যেখানে রয়েছে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী এবং এর পাশাপাশি দ্বিতীয় দফা সংশোধনীতে মেয়াদ বেড়েও 2029 সালের জুন মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে এবং এর ফলে কিন্তু ব্যয় বাড়ছে এমন খবর এখানে রয়েছে। সেই সঙ্গে
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর 25 এজেন্সি বাছাই, এই শিরোনামে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর থেকেই আসলে মালয়েশিয়ায় শ্রমবাজার বৃদ্ধি করা বা সম্প্রসারণ করার যে একটি কথা উঠে এসেছিল, সেই প্রসঙ্গে খবরাখবর কিন্তু এখানে তুলে আনা হয়েছে, প্রতিবেদন করা হয়েছে। পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি বলা হচ্ছে আকাশপথে হুন্ডি সিন্ডিকেট, অর্থাৎ ঝকঝকে ইউনিফর্মের আড়ালে মেগা স্ক্যাম। এই জায়গায় আকাশপথে হুন্ডি নিয়ে কিন্তু বেশ কিছু খবরাখবর বেশ কয়েকদিন ধরে প্রকাশ পাচ্ছিল, যেখানে আসলে যারা ক্যাবিন ক্রু রয়েছেন, সেই ক্যাবিন ক্রু যারা রয়েছেন তারাই হুন্ডি ব্যবসা বা হুন্ডি সিন্ডিকেটের সঙ্গে জড়িত, এমন খবরও কিন্তু সামনে এসেছে এবং সেই বিষয়গুলো এখানে প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার খবরটি এখানে প্রকাশিত হয়েছে। বেশ কিছু খবর আমরা দেখতে পাচ্ছি এবং তারই রাষ্ট্রপতি হয় যে বিএনপি তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন তারাও উজ্জীবিত, যেটি আমরা আসলে খবরেও আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, সেই বিষয়গুলো এখানে রয়েছে। সেই সঙ্গে জনসমর্থন ধরে রাখাই বিএনপির অগ্রাধিকার, এই শিরোনামে কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সাক্ষাৎকারের একটি অংশ কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে মন্ত্রিসভায় যে রদবদল, সেই রদবদলের খবরাখবর আমরা দেখতে পাচ্ছি এবং ভাতা, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান শিরোনামে গুম খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর করার খবরও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সেই বিষয়গুলো আমরা এখানে যুগান্তরের প্রথম পাতায় দেখতে পাচ্ছি। দৈনিক আমার দেশের প্রথম পাতার খবরগুলো খুব সংক্ষেপে যদি জানিয়ে দিতে চাই, অন্যান্য পত্রিকার মতো স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শপথ, এটিই আসলে প্রধান শিরোনাম করা হয়েছে। প্রথম শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সংসদ এবং রাজপথে সোচ্চার থাকার চেষ্টায় বিরোধী দল, এমন খবর প্রকাশিত হয়েছে। 6 মাস যে কার্যক্রম তারা করেছে, সরকারের যেরকম 6 মাস পূর্ণ হয়েছে, সেভাবে কিন্তু বিরোধী দলেরও 6 মাস, এবং সেই 6 মাসে আসলে বিরোধী দল সংসদ এবং রাজপথে তাদের যে ভূমিকাটি থাকার কথা সেটি আসলে কতখানি করতে পেরেছেন, সেই খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। জ্বালানি সংকটের খবর দেখতে পাচ্ছি, লোডশেডিংয়ের খবরও রয়েছে। সেই সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে, এই শিরোনামে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে হেডলাইনটি করা হয়েছে, মির্জা ফখরুল sworn in as 23rd president, 4 new minister, 2 state ministers take oath, অর্থাৎ এই জায়গায় মন্ত্রিসভার আকার বেড়ে যাওয়া এবং একই সঙ্গে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান, সেটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, গ্রেট ফখরুল, অর্থাৎ বিভিন্ন দেশের রাষ্ট্রপতি যারা রয়েছেন তারা বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভ্যর্থনা বা শুভেচ্ছা জানিয়েছেন, সেই খবরটি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। টাইমলি টেক্সটবুক ডিস্ট্রিবিউশন ইন আনসার্টেইন, অর্থাৎ এই জায়গায় সঠিক সময়ে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সে বিষয়টি এখানে খবরে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে অন্যান্য যে খবরগুলো রয়েছে, সেখানে আন্তর্জাতিক প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে ইরান সে ইজ টাইম টু এন্ড ওয়ার ওয়াইল পজিশন অফ স্ট্রেংথ, অর্থাৎ এই জায়গায় ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ উঠে এসেছে। নো ডিসিশন ইয়েট অন পিএমস ইন্ডিয়া ভিজিট, অর্থাৎ এই জায়গায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর, সেটি উঠে এসেছে। ইমরান খান টেকেন ব্যাক টু জেল আফটার হসপিটাল চেকস, অর্থাৎ গতকাল যেরকমটি হয়েছিল, ইমরান খানকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, পরবর্তীতে কিন্তু চিকিৎসা শেষে বা চেক আপ শেষে তাকে আবার পুনরায় জেলখানায় ফেরত নেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে ঘুরে ফিরে প্রতিটি পত্রপত্রিকায় আমরা দেখছিলাম, যেখানে আসলে ঘুরে ফিরে আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ নিয়েছেন, তার সেই শপথ অনুষ্ঠান, সেটি যেরকম খবর প্রকাশিত হয়েছে। বিশ্বের নানা দেশের রাষ্ট্রপতি, সরকার প্রধানরা আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন, সেই খবর আমরা দেখতে পেয়েছি। জ্বালানি সংকটের খবর রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সে খবরগুলোও কিন্তু ঘুরে ফিরে এসেছে, সেগুলোই আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। চতুর্থ শ্রেণী পাস ল্যাব টেকনিশিয়ান আর ব্যবসায় শিক্ষায় এইচএসসি পাস দন্ত চিকিৎসক। চট্টগ্রামে 11 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমন বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের হদিস মিলল স্টার নিউজের অনুসন্ধানে। শুধু তাই নয়, কোনো ধরনের অনুমোদন, মান নিয়ন্ত্রণে তোয়াক্কা না করে যেখানে সেখানে বানানো হচ্ছে কৃত্রিম দাঁতও। শহরের প্রাণকেন্দ্রে এমন জালিয়াতি হলেও অন্ধকারে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি রোগীদের জন্য চরম স্বাস্থ্য ঝুঁকির বলছেন চিকিৎসকরা। মামুনুর রশিদ অফির অনুসন্ধান, ছবি তুলেছেন হারুনুর রশিদ, পিয়াল ঘোষ ও জালাল উদ্দিন। ঝকঝকে সাইনবোর্ড আর সুসজ্জিত চেম্বার, দাঁতের রোগীদের আকৃষ্ট করতে কমতি নেই কোনো আয়োজনেরই। এটি চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির মিলন ডেন্টাল কেয়ার অ্যান্ড ল্যাবরেটরি, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গত 11 বছর ধরে চিকিৎসা দিয়ে আসছেন মিলন বিশ্বাস। অথচ স্টার নিউজের অনুসন্ধান বলছে এই মিলন বিশ্বাসের ডেন্টাল চিকিৎসার কোনো সনদ দূরে থাক, নেই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর রেকর্ডও, যদিও ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার দাবি তার। বিএমডিসি থেকে আমাদের কোনো রসিদ দেয় নাই। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে প্রেসক্রাইব করেন?
আমি তো বলছি যে এটা আমরা প্রাথমিক যে সেবাটা সেটারই শেষ। আপনি এটা তো ইলিগাল না, এটা ঠিক আছে, সেটা ইলিগাল। শুধু রোগী দেখাই নয়, তার রয়েছে নিজস্ব ল্যাবও, যেখানে তৈরি হচ্ছে কৃত্রিম দাঁত, অথচ এর জন্য অনুমোদন, উপকরণের মেয়াদ কিংবা মান যাচাই নেই কোনো কিছুই। মারাত্মক কোনো রুগীর কাজ হয় না আমার যতটুকু না করলে না। যেমন আমি ওই যে বললাম আপনাকে, আমার 2টা খোলা বাঁধাই দাঁত আমাকে করতে হবে, আমার রুগীর শোয়ানো দরকার, আমি শোয়াই দিই। ওনার সাথে এতক্ষণ কথা বলে যা বুঝলাম, ওনার কোনো ধরনের একাডেমিক সার্টিফিকেট তিনি আমাদেরকে দেখাতে পারেননি, এবং তিনি লেখাপড়া করেছেন ব্যবসায়ী শিক্ষা থেকে, অর্থাৎ কমার্স থেকে তিনি লেখাপড়া করেছেন। অর্থাৎ যারা চিকিৎসা সেবার সাথে জড়িত থাকবে তাদের অবশ্যই এসএসসি, ইন্টার সবাইকে সায়েন্স থেকে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে তাদের লেখাপড়া করতে হয়। এবং তিনি মিলন বিশ্বাস, তার কাছে কোনো ধরনের এই ধরনের কোনো সার্টিফিকেট আমরা পাইনি, বা তিনি কোনো ধরনের সার্টিফিকেট দেখাতে পারেননি। এরপরও তিনি এখানে বিভিন্ন ধরনের যে প্রেসক্রাইব সেগুলো তিনি করে থাকেন। এই প্রেসক্রাইব, এই জায়গাগুলোতে তিনি প্রেসক্রাইব করে রোগীদেরকে দিনের পর দিন সেবা দিচ্ছেন। শুধু এখানেই নয়, ভবনের 6 তলায়ও দেখা মিলল কৃত্রিম দাঁত তৈরির কর্মযজ্ঞ, যেখানে কর্মরত 12 জনের কারোরই নেই ডেন্টাল টেকনোলজিতে প্রাতিষ্ঠানিক সনদ। শিক্ষাগত যোগ্যতা 4র্থ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত। মানে এসএসসিতে আপনি মানবিক বিভাগ থেকে লেখাপড়া করে এই যে এখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছেন, এটা অনিয়ম না? এটা একটা আর কি দেখতে দেখতে আর কি শিখছি। এখানে দেখে দেখে এগুলো করতেছেন, দীর্ঘদিন ধরে দেখে দেখে শিখছেন? এগুলো তো হাতের কাজ। আমাদের যে বস, তার অনেক মানে এক্সপিরিয়েন্স আছে, মানে সব দিক দিয়ে তার অনেক এক্সপিরিয়েন্স, তার অনেক ধরনের মানে আপনার কোর্স করা আছে, তার কাছ থেকে শেখা সব কিছু। নতুন এখানে কবে জয়েন করছেন? বা একটু ওদিকে যান। হ্যাঁ, 6 মাস। আপনার কাজ কি এখানে? আপনার কি একাডেমিক সার্টিফিকেট আছে? এখানে আসছে বেশি দিন হয় না, 6 মাস। কি করেন এখানে? এমনি কাজ দেখি, শিখতেছি এর জন্য। নতুন এখানে আমরা যে ল্যাবটাতে আসছি, এখানে এই ধরনের সাইজ, অর্থাৎ বিভিন্ন ধরনের সাইজের তারা এখানে কৃত্রিম দাঁত তৈরি করেন। ল্যাবের এমন করুণ চিত্রে স্টার নিউজের অনুসন্ধানের চোখ চট্টেশ্বরী এলাকার চ্যালেঞ্জ ডেন্টাল ল্যাবে। বাসা ভাড়া নিয়ে আবাসিক ভবনেই চলছে কৃত্রিম দাঁত তৈরির কাজ। ল্যাবের অনুমোদন ও লাইসেন্স, কর্মরতদের ডেন্টাল টেকনোলজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনোটিই নেই। একই অবস্থা পাশের অজয় ডেন্টাল আর্টসের। গত 22 বছর ধরে কৃত্রিম দাঁত তৈরির কাজ চললেও নেই কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতা। জব করি আর কি। এখানে কি করেন, কি কাজ করেন? এইগুলো আর কি, ক্যাপগুলো আর কি করি আর কি। আমরা তো ভাই ডাক্তারদের কাছ থেকে অর্ডার আনি। এটা কিভাবে শিখছেন কাজটা? এটা আমাদের টেকনিক্যালি শেখানো কাজ শিখতেছি আর কি। ঠিক আছে, এই অক্স মেটালে মানে মেটাল ম্যান হিসেবে যে দাঁতগুলো তৈরি করে, ঠিক আছে, ওইটার কাজ। দাঁতের মতো স্পর্শকাতর বিষয়ে এমন অনুমোদন, নিবন্ধন ও যোগ্যতাহীন চিকিৎসাকে রোগীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলছেন ডেন্টাল চিকিৎসকরা। মনে হলো একটা অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, দিয়ে দিচ্ছে, একটা ব্যথা ওষুধ দেওয়া দিয়ে দিচ্ছে, পরবর্তীতে রোগীরা কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে। এই কারণে বাংলাদেশে শুধুমাত্র প্র্যাকটিস করতে পারবে বিডিএস এবং এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারগণ। এর বাইরে কেউ রোগী দেখা, প্রেসক্রিপশন দেওয়া, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। বাণিজ্য বিভাগে পড়াশোনা করা কেউ দাঁতের চিকিৎসা দিচ্ছেন এমন তথ্যে বিস্মিত স্বাস্থ্য কর্মকর্তারা। শীঘ্রই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা। আমরা প্রশাসনের সহায়তা মোবাইল কোড করে থাকি, এবং এই ধরনের অনিবন্ধিত প্রতিষ্ঠান যদি আমরা পাই, আমরা সাথে সাথে এগুলোকে বন্ধ করে সিলকালা করে দিই। তথ্য বলছে চট্টগ্রামে এমন লাইসেন্সবিহীন ডেন্টাল ল্যাব আছে কম বেশি 100। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। পুঁজিবাজারে পড়ে থাকা লভ্যাংশ বিনিয়োগকারী কিংবা তাদের উত্তরাধিকাররা আজীবন দাবি করতে পারবেন, এমন সুযোগ এনে পরিবর্তন হতে যাচ্ছে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড আইন 2026। সেই সঙ্গে এই তহবিলের অর্থ থেকে শেয়ার কেনাবেচার সুযোগ বাতিল হচ্ছে, আর কোম্পানির হাতে থাকা অদাবিকৃত লভ্যাংশ তহবিলে জমা দেওয়ার বাধ্যবাধকতাও থাকছে। নির্দেশ অমান্য করলে থাকছে 1 লাখ টাকা জরিমানার বিধান। আসছে জাতীয় সংসদ অধিবেশনে আইনটি অনুমোদনের জন্য উঠতে পারে। আতাউনিয়নের প্রতিবেদনে বিস্তারিত।
পুঁজিবাজারে বিনিয়োগ করে কোনো কারণে লভ্যাংশ নেননি এমন বহু ব্যক্তি বিনিয়োগকারী আছেন, বা তাদের উত্তরাধিকার সেই অর্থ দাবিও করছেন না। বছরের পর বছর ব্যবহার করে সেই অর্থ থেকে সুবিধা নিচ্ছে কোম্পানিগুলো। অনেক প্রতিষ্ঠান সেই অর্থ তছরূপ করেছে। এর মধ্যে 1200 কোটি টাকা আদায় করে 2021 সালে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড সিএমএসএফ নামে একটি তহবিল গঠন করেছিল সরকার। এর দায়িত্ব দেওয়া হয়েছিল এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে। তবে শুরু থেকেই এটি পরিচালনা নিয়েছিল বিতর্ক। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পাননি কোনো সুবিধা। আমি আজ পর্যন্ত জানি না, আমার জানার মধ্যে কেউ পেয়েছে কিনা, এটা আমার আসলে জানা নাই। হ্যাঁ, এটা যদি বিনিয়োগকারীদের স্বার্থে করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বিনিয়োগকারীদের পাওয়া উচিত। এই টাকা কি আদৌ আছে কিনা এটা আমার মনে হয় বিনিয়োগকারীরা জানে না। সরকার এগুলোকে আসলে এসএসসি আরও এগুলো মানে আরও ট্রান্সপারেন্টলি এটা করা উচিত, ডিসক্লোজ করা উচিত কি হয়েছে এই ফান্ডের। যদিও এই তহবিল থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের 6,66,00,000 টাকা দেওয়া হয়েছে। এদিকে 4 বছর পেরিয়ে গেলেও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হাতে থাকা অদাবিকৃত নগদ ও বোনাস লভ্যাংশ তহবিলে জমা দেয়নি। এই তহবিল গঠনের প্রধান উদ্দেশ্য ছিল টানা পতনের সময় শেয়ার কিনে বাজারকে স্থিতিশীল রাখা, পাশাপাশি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে ঋণ সুবিধা দেয়া। তবে তহবিলটি মুখ থুবড়ে পড়ায় নতুন করে কার্যকরের পরামর্শ অংশীজনদের। ঠিকমতো ম্যানেজ হয় নাই, যে কারণে এই জিনিসটা পিক করে না। একটা আসে না, একটা রোল করে, ফান্ডগুলো রোল করে, সেই কাজটা করা হয় নাই। সো আমার কাছে মনে হয় যে এটা আবার নতুন করে সাজাইতে হবে, নিয়ম কানুন সব কিছু, এবং তারপরে এটা মিনিস্ট্রির আন্ডারে দিয়ে রাখলে কোনো কাজ হবে না। এটা আলাদা ফান্ড করে, আলাদা একটা অর্গানাইজেশন করে, তার আন্ডারে যেভাবে ছিল ওই রকম কিছু করতে হবে। ইতিমধ্যে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। বিএসইসির অধীনে থাকা আইন পরিবর্তন করে জাতীয় সংসদের আইনে রূপান্তর হতে যাচ্ছে। নতুন আইনের তহবিল থেকে পুঁজিবাজারে বিনিয়োগের বিধান বাতিল হবে। বিনিয়োগকারীরা লভ্যাংশ দাবি করার 15 দিনের মধ্যে নিষ্পন্ন করার বিধান অব্যাহত থাকছে। তবে কোম্পানি নয়, আবেদন করা যাবে সরাসরি সিএমএসএফ এর কাছে। এছাড়া বিনিয়োগকারী কিংবা তার উত্তরাধিকারদের জন্য অদাবিকৃত লভ্যাংশ দাবি করার সুযোগ থাকছে আজীবন। তহবিল দিয়ে গঠিত কোম্পানিটি পরিচালনা হবে ব্যাংকের সুদ আয় থেকে। মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর কাছ থেকে অবন্টিত লভ্যাংশের অর্থ নিলে বাজারে তারল্য সংকট হতে পারে। তবে যারা প্রতারণা করেছে তাদের বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অনেক কোম্পানি অনেক বছর ধরে দেয় না, বিনিয়োগকারীও খবর নেয় না, টাকাটা কোম্পানি পরিচালিত হতো। এটাকে কিন্তু এককালীন আপনাকে ওখানে দিতে হলো, তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের ক্যাশ ডিভিডেন্ড পোর্শনের জন্য টাকা আপনার কিন্তু চলে গেল, যেটা কিন্তু আপনি এখানে খাটাতেন। সব কোম্পানি তো আর টাকা মেরে চলে যায় না, আর যে টাকা মেরে চলে যায় সে তো ডিভিডেন্ডই দেয় না। এখন 2-3টা ব্যাড এক্সাম্পলকে জেনারেলাইজ করে তো আপনি বলতে পারেন না যে এই টাকাটা, ডিভিডেন্ডের টাকাটা ওখানে থাকবে। নতুন সিএমএসএফ আইনে বিএসইসিকে তদন্ত ও নির্দেশনা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশ না মানলে ন্যূনতম 1 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। চরম গ্যাস সংকটে নাকাল চট্টগ্রামের শিল্প কারখানাগুলো। গ্যাসের চাপ কমে যাওয়ায় গত 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বন্দরনগরীর বেশিরভাগ টেক্সটাইল ও নিটওয়্যার কারখানা। উৎপাদন থমকে যাওয়ায় বিশাল আর্থিক ক্ষতির পাশাপাশি সময়মতো রফতানি পণ্য শিপমেন্ট করা নিয়েও শঙ্কায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। দিনরাত ছিল ভারী মেশিনের শব্দ আর শ্রমিকদের ব্যস্ততা। এখন সেখানেই যেন ভুতুরে নীরবতা। লাইনের পর লাইন সাজানো আধুনিক সব মেশিনপত্র, কিন্তু সচল নেই একটিও। সুইং কিংবা ডাইং সব সেকশনে একই দৃশ্য। এই স্থবিরতার মূলে তীব্র গ্যাস সংকট। টানা 2 সপ্তাহ ধরে চট্টগ্রাম অঞ্চলের টেক্সটাইল ও নিটওয়্যার কারখানাগুলোতে মিলছে না উৎপাদন চালু রাখার জন্য প্রয়োজনীয় গ্যাসের চাপ। বয়লার সচল না থাকায় বন্ধ রয়েছে ওয়াশিং ও ডাইংয়ের মতো জরুরি প্রসেসিং কাজও। এখানে প্রি ট্রিটমেন্ট করার লাগে, আপনার ব্লিচিং করার লাগে, ডাইং করার লাগে, তারপর ওয়াশিং করার লাগে। একটার সাথে আরেকটা প্রসেস কো-রিলেটেড। এক তো আমি পর্যাপ্ত সময় মতো বয়ারকে কাপড় ডেলিভারি দিতে পারতেছি না, আবার অপর দিকে কি যা করতেছি সেগুলোও ড্যামেজ। টেক্সটাইল কারখানাগুলোতে প্রোডাকশন না থাকায় ব্যাকলগে পড়েছে পুরো সাপ্লাই চেইন। ফেব্রিক্স সরবরাহ বন্ধ থাকায় তৈরি পোশাকের আন্তর্জাতিক ডেডলাইন মিস হওয়ার ঝুঁকিতে পড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সব মিলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় রপ্তানিকারকরা। আমাদের সাপ্লাইয়াররা ঠিক মতো সুতা ওরা আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। কেন পারতেছে না? ওরা বলছে গ্যাসের জন্য আমরা চালাতে পারিনি। আমরা বলছি যে না, এগুলো সব সাময়িক সমস্যা, এই সমস্যার সমাধান হবে, তোমরা আমাদেরকে কাজ দিতে পারো। কিন্তু বাস্তবিক পক্ষে সেটা সম্ভব হচ্ছে কিনা সেটা কিন্তু সরকারকে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া গ্যাসের পাশাপাশি চলমান বিদ্যুৎ সংকটও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রপ্তানিকারকদের জন্য। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।
হাঁস পালনে নতুন সম্ভাবনা সিরাজগঞ্জ জেলায়। এখানে হাঁসের মাংস ও ডিম মিলে বছরে বাণিজ্য হচ্ছে প্রায় ৩,০০০ কোটি টাকার। চলন বিলের বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই, তৈরি হচ্ছে কর্মসংস্থানও। প্রাকৃতিক ঐশ্বর্যে ভরা সিরাজগঞ্জের চলন বিল। বর্ষায় বিলের পানি হয়ে ওঠে হাঁস পালনের উন্মুক্ত খামার। সিরাজগঞ্জ জেলার তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর বিলের নৌকায় করে হাঁসের দেখভাল করেন খামারিরা। বিলের ছোট মাছ, শামুক, পোকামাকড় হাঁসের প্রাকৃতিক খাবার। 6 মাস পানি থাকে, থাকার পরে মনে শামুক খায়, কুটি কুটি শামুক খায়, ওইগুলো খায়। এই হাঁস অনেক ডিম পারে, অনেক মাংস ধরে, অনেক মনে করেন সে হাঁস তারা বেশি অনেক লাভবান হয়ে গেছে। আরও মনে হয় যে পোকামাকড় আছে, আপনার ক্যাশেল ট্যাশেল আছে, এগুলো খায়। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে এসব হাঁস থেকে প্রতিদিন পাওয়া যাচ্ছে 3,85,000 ডিম বছরে, যার বাজার মূল্য প্রায় 140 কোটি 50 লাখ টাকা। পাশাপাশি মিলছে প্রায় 165 মেট্রিক টন হাঁসের মাংস। বাড়তি খাবার যে ওই হাঁসে দেওয়া তা না, এই মাঠের মধ্যেই খাদ্য নির্ভর করতে হাঁস। ছোট বাচ্চা নিয়ে আসে, এরা মনে করেন যে 2-3 মাসের মধ্যে পুরো হাঁস হয়ে যায়। প্রতি ব্যাচে 2,200 করে হাঁস থাকে, 3 লাখ 3.5 লাখ খরচ হয়, তাদের 5 লাখ 6 লাখ টাকা আয় আসে। তবে রোগবালাই, বাচ্চা ও খাদ্যের দাম সহ রয়েছে নানা চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় খামারিদের প্রশিক্ষণ ও টিকাদান সহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। 5.5 লাখ হাঁসের ভিতরে আমরা গত মাসেই আমরা প্রায় 1,50,000 মতো ডাক প্লেগ ভ্যাকসিন আমরা ওদের খামারিদের কাছে সরবরাহ করেছি সরকার নির্ধারিত মূল্যে, এবং আমরা আশা করতেছি আগামী মাসেই আমরা বাদবাকি 3 লাখ ভ্যাকসিন আমাদের দিয়ে, যাতে মরক আক্রান্ত না হয়, হাঁসের কোনো না হয়। সঠিক ব্যবস্থাপনা ও বাজার সুবিধা নিশ্চিত করা গেলে চলন বিলের হাঁস পালন আরও বড় পরিসরে কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির শক্তি হয়ে উঠবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল গুড মর্নিং বাংলাদেশে। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ।